বৃষ্টির ফোঁটাগুলো গাড়ি কাঁচে পড়ছিল টুপটাপ শব্দে। আয়া জানলার দিকে তাকিয়েছিল, কিন্তু চোখে শহরটা ধরা দিচ্ছিল না। মনের ভেতর বারবার ফিরে আসছিল সেই মুহূর্তটা, রক্ত ছিটকে এসে মুখে পড়া, হঠাৎ বুক ফেটে বের হওয়া চিৎকার, আর তারপর ওই ছেলেটার চোখ। সে চোখে ভয় ছিল না, অনুতাপও না, ছিল এমন এক নিশ্চিন্ততা যেন মানুষ মারাটা তার কাছে দৈনন্দিন কোনো কাজ। আয়া, আরিয়া আবার ডাকল, তুই সত্যি ঠিক আছিস তো? আয়া এবার হালকা করে হাসার চেষ্টা করল। আমি ঠিক আছি আপু, শুধু মাথাটা একটু ঘুরছে। আরিয়া জানে এই ঠিক আছি কথাটা আয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় মিথ্যে। আয়া কখনো ভয় পেলে সেটা দেখায় না, কিন্তু আজ ওর চোখে অন্যরকম কিছু ছিল। গাড়ি ধীরে ধীরে এলরিস হাউসের গেট পেরিয়ে ভেতরে ঢুকল। কালো লোহার গেট, চারপাশে সশস্ত্র গার্ড। এই বাড়িটা শুধু বড় না, ভয়ঙ্কর। ভেতরে ঢুকেই আয়া দেখল তার বাবা বসে আছেন সোফায়, হাতের সিগারেটটা আধখানা জ্বলা, চোখে চিন্তার ছাপ। কি হয়েছে? নীলা বেলরিস শুধু এতটুকুই জিজ্ঞেস করলেন। আরিয়া কিছু বলার আগেই আয়া সামনে এগিয়ে গেল। কলেজের সামনে একটু ঝামেলা হয়েছিল, কিন্তু আমি ঠিক আছি আব্বু। নীলা বেলরিস আয়ার দিকে তাকালো। এই তাকানোটা ছিল খুব গভীর। তিনি দেখলেন মেয়ের কপালে ভয় নেই, কিন্তু চোখে আগুন। তার বুকের ভেতর হঠাৎ কেঁপে উঠল পুরনো এক অনুভূতি। এই চোখ তিনি চেনেন। এই চোখেই একদিন তিনি পুরো ভ্যালেন্সিয়া কাঁপিয়েছিলেন। বীর, তিনি শান্ত গলায় ডাকলেন। বীর সঙ্গে সঙ্গে সামনে এসে দাঁড়ালো। জি স্যার। কলেজটার নিরাপত্তা বাড়াও, আর আজ যা হয়েছে সব তথ্য চাই। বীর মাথা নুয়াল। জি স্যার। অন্যদিকে শহরের আরেক প্রান্তে রায়হান ভ্যালেরিও নিজের গাড়ির ভেতর বসে বৃষ্টির দিকে তাকিয়েছিল। তার শার্টের হাতায় এখনও রক্তের দাগ। লোকেরা কথা বলছিল, কিন্তু সে শুনছিল না। তার মাথার ভেতর শুধু একটাই ছবি, কালো পোশাকের মেয়েটা, চিৎকারের মুহূর্তে জমে থাকা চোখের জল, আর তারপর সেই চোখে জমে ওঠা সাহস। বস, তার ডান হাতের লোক বলল। মেয়েটা এলরিস হাউসের। এই কথাটা শুনে রায়হানের চোখ একটু সরু হলো। নীলা বেলরিস? জি। একটু চুপ করে থেকে সে হেসে ফেলল। তাহলে শহরটা আবার আগুনের দিকে যাচ্ছে। গাড়ির কাছে হাত রেখে সে ফিসফিস করে বলল, আয়া এলরিস, তুমি জানো না আজ তুমি কাকে দেখেছ? বৃষ্টি আরও জোরে নামল। ভ্যালেন্সিয়ার আকাশে বিদ্যুৎ চমকালো। দুটো শক্তিশালী পরিবারের ছায়া এই শহরের উপর আবার মুখোমুখি দাঁড়িয়ে গেছে। একজন বাবার অতীত, আরেকজন ছেলের বর্তমান, আর ঠিক মাঝখানে একজন মেয়ে যে জানে না তার চিৎকারে আজ একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। রাত গভীর। এলরিস হাউসের করিডোরে শুধু দেয়াল ঘুড়ির টিকটিক শব্দ। সবাই ঘুমিয়ে পড়েছে। আয়া গভীর ঘুমে, আলিয়া ক্লান্ত শরীরে, নীলা বেলরিস চিন্তার ভারে আজ জাগা। কিন্তু আরিয়া জেগে আছে। সে জানলার পাশে দাঁড়িয়ে। বাইরে বাগানের আলোয় বৃষ্টি ঝরে পড়ছে পাতার উপর। তার চোখে কোনো আবেগ নেই, শুধু হিসাব। আরিয়া সবসময় এমন, কম কথা বলে, বেশি ভাবে। আয়া ভাবে সে শান্ত, দুর্বল, কিন্তু সত্যটা ঠিক উল্টো। সে ধীরে করে ড্রয়ার খুলল। ভেতর থেকে বের করলো একটা পাতলা ফোল্ডার। ফোল্ডারের ওপর লেখা ভেতরে কিছু ছবি। একটা পুরুষ, রক্তাক্ত, চোখ বাঁধা, তারিখ 10 বছর আগে। আরিয়ার আঙুল কেঁপে উঠল না, কারণ সে দৃশ্যটা ভুলে যায়নি কোনোদিন। সেই রাত বাংলাদেশে, ঝড়ের সব সান্নিধ্যে ঢাকা পড়েছিল চিৎকার। লোকটা ছিল তাদের পরিবারের বিশ্বাসঘাতক, আর সে মানুষটা, তার মৃত্যুর সিদ্ধান্ত নিয়েছিল আরিয়া নিজেই। হ্যাঁ, তখন তার বয়স মাত্র 13, কারণ সে দেখেছিল লোকটা কিভাবে তার ছোট ভাইকে গুলির সামনে ঠেলে দিয়েছিল। সেই দিন থেকেই আরিয়া বদলে যায়। কান্না ছেড়ে দেয়, ভয় ছেড়ে দেয়। ফোল্ডারের শেষ পাতায় একটা নাম লেখা, রায়হান ভ্যালেরিও। আরিয়ার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। সে ফিসফিস করে বলল, আয়া, তুই ভাবছিস তুই যুদ্ধের মাঝখানে পড়েছিস, কিন্তু সত্যি কথা হলো এই যুদ্ধটা আমি অনেক আগেই শুরু করেছি। আলোর সুইচ নিভে গেল। ভ্যালেন্সিয়ায় এখন শুধু সময়ের অপেক্ষা।